আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দীর্ঘদিন যাবত এই দ্বিতীয় চ্যানেলটা আমি খুলেছি, তো নতুন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে ব্যস্ততা। আমার সেই সকাল 7টার সময় আমি বাসা থেকে বের হই, তো বাসায় আসতে আসতে মোটামুটি আমার 4টা-5টা বেজে যায়, আর কখনো কখনো 6টাও বাজে। তো হোয়াটএভার, এটা কোনো বিষয় না। ব্যস্ততার মধ্যে দিয়ে যখন জীবন যায়, সেই জীবনটা আসলে সুন্দর বেশি হয়। তো অনেকদিন যাবৎ ভাবলাম যে কোনো ভিডিও দেওয়া হয় না। আমার প্রথম যে চ্যানেলটা আছে, আমার তো দুটো চ্যানেল, প্রথম চ্যানেল যেটা হচ্ছে নুসরাত ইসলাম জ্যোতি, মানে আমার নিজের নামে খোলা। তো সেই চ্যানেলে শর্টস ভিডিও টুকটাক দেওয়া হয়। এই এসএসসি 2025-এর রেজাল্ট, কলেজ অ্যাডমিশন, দেন কলেজে যত যা অফিসিয়াল আনঅফিসিয়াল যত কাজকর্ম আছে সব কিছু শেষ করা আপাতত এখন শেষ। এখন ক্লাস শুরু হয়ে গেছে আমাদের। তো যারা জানতে চান যে আমি কোন কলেজে পড়ি, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আমার ফার্স্ট চ্যানেল, যেখানে আমার লাইফ রিলেটেড ব্লগ দেওয়া হয়, সেসব জায়গায় দিয়ে দেওয়া হবে সেটা। তো আমি একটা সরকারি কলেজে ভর্তি হয়েছি কুষ্টিয়াতে। তো যাই হোক, আমরা মেইন টপিকে আসি। আজকে আমি কিছু বই দেখাতে চলেছি। অনেকে জেনে ফেলেছেন অলরেডি আমার প্রথম চ্যানেলের শর্টস দেখে যে আমি সায়েন্স গ্রুপ থেকে বিলং করি। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, কিন্তু এটা ভেবে কেউ ভিডিওটা স্কিপ করবে না যে আমি শুধুমাত্র সায়েন্স রিলেটেড বই দেখাবো, যেমন এরকম টাইপের। আমি প্রচুর বই পড়তে পছন্দ করি। আমার কাছে যেমন রয়েছে বিজ্ঞান বিষয়ক বই, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন সাহিত্য বিষয়ক বই। আমি বাংলা এবং ইংরেজি সাহিত্য দুটোই পড়তে অনেক পছন্দ করি। তবে যেহেতু আমি ইংরেজি সাহিত্যে বিগিনার, যেটা আমার প্রথম চ্যানেলে অলরেডি আমি কী কী ইংরেজি বই পড়েছি সেই রিলেটেড ভিডিওতে বলে দেওয়া আছে, যারা এখনও দেখেনি দেখে আসতে পারেন। সো আজকে ভিডিওটা কন্টিনিউ করার আগে প্লিজ আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বা যদি একটু উপকারে আসে কারো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরও কেউ উপকৃত হতে পারে। যেহেতু নতুন চ্যানেল, সেহেতু কোনো প্রমোশনাল দেওয়া হয়নি। আপনারা এটা যদি প্রমোট করেন তাহলে ভালো হয়। যাই হোক, তো প্রথমে আমি বলে দিচ্ছি এই ভিডিওটা 3টা পার্টে ভাগ করা রয়েছে। ফার্স্টে আমি দেখাবো কিছু বিজ্ঞান বিষয়ক বই। আর প্রথমত বলে রাখা ভালো, আমি বিজ্ঞান বিষয়ক বেশিরভাগ বই প্রথমা প্রকাশনী এবং দি রয়্যাল পাবলিশার্স থেকে কিনে থাকি, বা ওইগুলোর বই আমি পড়ে থাকি। কারণ ওই পাবলিশার্সগুলোর বইয়ে সঠিক তথ্য দেওয়া থাকে, মানে নির্ভুল তথ্য, পাশাপাশি বইয়ের কোয়ালিটি খুব ভালো দেওয়া থাকে। অনেক সময় বইয়ের যে কভার, অনেকে বলে যে ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার, বাট কিছু কিছু ক্ষেত্রে বইয়ের কভারও অনেক কিছু ডিফাইন করতে পারে। সো চলুন মেন ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমে আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে বিজ্ঞান বিষয়ক কিছু বই দেখাবো। তবে আমি এটা বলবো না যে এগুলো শুধুমাত্র একাদশ শ্রেণীতেই পড়তে পারবেন। যারা অ্যাডভান্স পড়াশোনা করতে পছন্দ করেন তারাও কিছু কিছু বই পড়তে পারেন, সেগুলো আমি উল্লেখ করে দিব। তো প্রথম আমি আজকে ভিডিওতে যে বইটা দেখাবো সেটা হচ্ছে ডোপামিন ডিটক্সের ইংলিশ ভার্সন, যেটা ছিল সেটার বাংলা অনুবাদ। আমি এটা কেন কিনেছি, কারণ ইংলিশ বই আমি বিগিনার লেভেলে রয়েছে এখনও। তো ওই বইটা পড়তে আমার মাঝে মাঝে দু একটা ওয়ার্ডে ভোকাবুলারির জন্য সমস্যা হয়েছে, আমি ফেস করেছি। সেই কারণেই মেনলি এটার বাংলা অনুবাদটা কেনা হয়েছে। এই যে অনুবাদকের নাম সহ আমি দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিতে পারেন। তো এই বইটা হচ্ছে রুশনা প্রকাশ থেকে প্রকাশিত। আর এটার মুদ্রিত মূল্য যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 200 টাকা। যদি আপনারা এই প্রকাশনীর বইটা কেনেন তাহলে মনে হয় এখনও মুদ্রিত মূল্য 200 টাকায় আছে, কারণ আমি খুব বেশি দিন হয়নি। আর উল্লেখ করে রাখা ভালো, এই সবগুলো বই আমি বিগত 2 মাসের মধ্যে কিনেছি। অনেক টপিক আছে যেগুলো আমি পাঠ্য বই থেকে পড়ি না, সেগুলো আমি বাইরে থেকে পড়তে ভালোবাসি। সেটা তার মধ্যে এটা পড়ে না, ডোপামিন ডিটক্স এই যেটার ব্লার্ব, দেখে নিতে পারেন। আর যেহেতু আমি ইউটিউবে সেরকম অ্যাক্টিভ না, বা ভিডিও সেরকম তৈরি করি না, সেই হিসাবে আমার ভয়েস ওভার হোক আর যে কোনো উপস্থাপনার দিক থেকে হোক অবশ্যই একটুখানি খামতি থাকবে, কিন্তু আপনারা প্লিজ সেটা ম্যানেজ করে নেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো ভুল দেখবেন সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করতে পারি। তো যাই হোক, প্রথম বইটা গেল। আর এই বইটা মূলত একটা হরমোনের বিষয়ে লেখা। যারা শুধুমাত্র সামারি শুনতে চান তাদের জন্য বলে দিই, এই বইটা মূলত
হচ্ছে একটা হরমোনের বিষয় লেখা, সেই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। এটা কি করে, যখন আমরা কোনো কাজ করি এবং সেই কাজটা করার সাথে সাথে যদি আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক এই হরমোনটা নিঃসৃত হয়, তাহলে আমরা সেই কাজটার প্রতি একটা আকর্ষণ অনুভব করি বা একটা অ্যাট্রাকশন অনুভব করি, একটা অ্যাডিকশন তৈরি হয়ে যায় সেই কাজটার প্রতি। যেমন ধরতে পারেন, আমি বই পড়ার সময় আমার হয়তো ব্রেন থেকে ডোপামিন নিঃসৃত হয়, সেই কারণে আমার বই পড়তে এতটা ভালো লাগে। তো যাই হোক, নেক্সট বইতে যাওয়া যাক। এমনিতেই ভিডিও অনেক লং হবে, তো আমি বিস্তারিত তো যাবো না বইয়ের। এরপরে যে বইটা দেখাবো সেগুলো যারা বিজ্ঞান বিভাগের ছাত্রী বা ছাত্র আছে, শিক্ষার্থীরা আছে, অথবা এখনো ক্লাস 8-7 এই কোয়ালিটির তে পড়ে, এই লেভেলে আছে, তারা অবশ্যই অ্যাডভান্স পড়াশোনার জন্য এগুলো পড়তে পারে। এগুলো খুব হেল্পফুল। তো ফার্স্ট যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে দি রয়্যাল পাবলিশার্সের দি কম্পাউন্ডস। তো এই বইটা আমি অনেক আগে এক জায়গায় দেখেছিলাম। সেটা হচ্ছে, আমি ফার্স্টে যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার বাবা আমাকে দ্য এলিমেন্ট কিনে দিয়েছিলেন। এটাও দি রয়্যাল পাবলিশার্সের, নিতে পারেন। এটা অনেক আগে বের হয়েছিল, এখন আর এই এডিশনটা পাওয়া যায় না। তো সেটার আমার স্বভাব এটা যে ব্লারে যে বইগুলো দেওয়া থাকে সেগুলোও আমি দেখি। তো এই বইটা আমি কিনে ফেলেছিলাম ক্লাস 9-এ সহায়ক হিসেবে, আর কেমিক্যাল রিয়াকশন। এটা আমার এইচএসসিতেও আছে, আলহামদুলিল্লাহ অনেক বই পড়া হয়। আর এরপরে এই বইটা এই যে এখানে দেখেছিলাম দি কম্পাউন্ডস। তো যখন দি রয়্যাল পাবলিশার্সের বইগুলো আমাদের কুষ্টিয়ার আউটলেটে পাওয়া যাচ্ছিল না, তখন আমি তাদের ফেসবুক পেজে যোগাযোগ করি এবং তারা আমাকে জানায় যে এই সংস্করণটা এখন আর বের হয় না। তো তার পরিবর্তে যেটা বের হয় সেটা হচ্ছে এই যে দি কম্পাউন্ডস, এইটা বের হয়। সো মেন কথা যেটা, সেটা হচ্ছে বইয়ে কোনো কিছু চেঞ্জ হয়নি, ভিতরে সব কিছু আগের মতোই আছে। কারণ আমি বইটার সফট কপি রকমারি.com-এ দেখেছিলাম এবং তাদের ওয়েবসাইটেও দেখেছিলাম দি রয়্যাল পাবলিশার্সে। তো চেঞ্জ কিছু হয়নি, শুধু কভারটা চেঞ্জ হয়েছে বলতে গেলে। আর তাছাড়া নতুন কিছু সংযোজন বা বিয়োজন হয়েছে কিনা সঠিক জানি না, তবে বইয়ের কলেবর এরকম ছিল। এই বইটাতে মূলত প্রায় 100টা গুরুত্বপূর্ণ যৌগ, যেগুলো আমরা উঠতে বসতে যে কোনো সময় পড়াশোনার কাজে বেশিরভাগ লাগে, সেই ধরনের, যেমন বেনজিন, তারপর হচ্ছে আরও যেসব জৈব এবং অজৈব যৌগগুলো আছে, জটিল যৌগ আছে, সেগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিন্যাস, তারপর হচ্ছে যেগুলো ওই যে গাঠনিক সংকেত যেটাকে বলা হয়, এই গাঠনিক সংকেতগুলো কিভাবে তৈরি হয়েছে, কোন কোন কাজে এইসব যৌগগুলো ব্যবহার করা হয়, এই বিষয়ে মূলত পুরোটা আলোচনা করা আছে এই বইটাতে। তো আমি পুরোটা পড়িনি এখনো, এতদূর পড়েছি। তবে দি রয়্যাল পাবলিশার্সের কোয়ালিটি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে পারবো না এবং এটা ব্যাখ্যা করাও আমার পক্ষে সম্ভব না, কারণ তাদের বইয়ের কোয়ালিটি অসম্ভব সুন্দর। তো নেক্সট বইতে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে দ্য এলিমেন্ট। এটা দি কম্পাউন্ড আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন ওরা আমাকে এটা বলবো গিফট হিসাবেই পাঠিয়ে দিয়েছিল, দি এলিমেন্ট বইটা। তো তখন অফার চলছিল বলেই আমি গিফটটা পেয়েছি। তো এই যে এটা আমি আগেই কিনেছিলাম। তো এখন তাদের আমি যেহেতু বলিনি যে আমি কি এই বইটা পড়েছি কিনা, এবং আমিও জানতাম না যে তারা আসলে কোন বই গিফট করবে, সে কারণে জানানো হয়নি। দুটো একই বই, দুটো কপি হয়ে গেছে। যাই হোক, কোনো বিষয় না, এটা আমার জন্য ভালোই হয়েছে, নতুন একটা কপি পেয়ে গিয়েছি। এটার কভারটা কিন্তু বেশ সুন্দর এবং অ্যাট্রাকটিভ। আর এখানে যেটা আছে, এই দুটো বই প্রায় সিমিলার, বাট আমি এটা বুঝলাম না যে কেন এর কলেবর সংখ্যা এত কম দেখাচ্ছে। মেবি এটার পেজ কোয়ালিটি একটুখানি কমিয়ে দিয়েছে, আমি বলবো না যে বেশি কমিয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আগের যে সংস্করণ ছিল তার থেকে এইবারকার পেজ কোয়ালিটি একটু নর্মাল। যাই হোক, তবে মুদ্রিত মূল্যটাও দেখা দরকার। এবারে যে বইটারা পাবলিশ করেছে সেটার মুদ্রিত মূল্য 300 টাকা, আর এর আগে আমি যেটা কিনেছিলাম সেটার মুদ্রিত মূল্য 300 টাকাই ছিল। মানে মূল্যতে কোনো ডিফারেন্স হয়নি, হয়তো এই কারণে পেজ কোয়ালিটিটা একটু ডাল হয়েছে বা একটু নর্মাল হয়ে গেছে। তো এখানে 118টা মৌল এখনো পর্যন্ত আবিষ্কৃত, মোট 118টি মৌল সম্পর্কে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। যেমন এদের গলনাঙ্ক, এদের স্ফুটনাঙ্ক, এদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এদের গাঠনিক সংকেত, আণবিক সংকেত, এগুলো সব দেওয়া রয়েছে এবং এগুলো কোন কাজে ব্যবহৃত হয়, যেটা আমি এর আগেও দি কম্পাউন্ডস বইয়ের ক্ষেত্রে উল্লেখ করেছি। পার্থক্য একটাই, দি কম্পাউন্ডস যৌগের জন্য এবং দি এলিমেন্টস মৌলের জন্য, এটাই তফাৎ। আর এই তিনটে বইয়ের কিন্তু কলেবর বা পৃষ্ঠার সংখ্যা খুব একটা বেশি নয়, দেখতেই পাচ্ছেন, খুবই চিকন। তো একদিন যদি একটা করে যৌগ বা একটা করে মৌল শেষ করা হয়, যদিও আমি এখনো সম্পূর্ণ শেষ করতে পারিনি, তবে আমার মনে হয় এটা আমার সত্যি শেষ করে ফেলা উচিত এবার।
কারণ আমাদের একাদশ শ্রেণীতে যত যৌগগুলো লাগে তার বেশিরভাগই আমি দেখলাম এই বইটাতে উল্লেখ দেওয়া আছে, এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রচণ্ড পরিমাণে ব্যবহৃত হয় এই একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের। যেহেতু আমি একাদশে রয়েছি সেহেতু সেটার কথাই বললাম। সেকেন্ড পেপারের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তো নেক্সট যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে আবুল বাশার রচিত আবিষ্কারের কাহিনী। এই যে এইটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে প্রথমা প্রকাশনীর বইয়ের সংগ্রহ। এই যে প্রথমা প্রকাশনীর বই এটা। আর এর যেটা মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে, মুদ্রিত মূল্যটা হচ্ছে 400 টাকা। আর বইয়ের ব্লার্বে তো কিছু দেওয়া নেই, এই যে কভারের ভেতরের দিকে কিছু দেওয়া রয়েছে, আপনারা ভিডিও পজ করে একটু দেখে নিতে পারেন কষ্ট করে। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিওর 1 2 3 4 5 নম্বর বই এটা। তো এই বইটা আমার খুব পছন্দের। এখানে টোটাল কতজন বিজ্ঞানীর বিষয় বলা আছে দেখি। আমি বইটা প্রথম দিকে পড়েছি, প্রথম দিকে না, আমার যেই বিজ্ঞানীর এটা যখন বেশি দরকার হয়, বিশেষভাবে দরকার হয়, আমি তখন তার এটাই পড়ি, তার ব্যাখ্যাটা পড়ি। ও আর বিশেষ কথা হচ্ছে এখানে দেখুন অনেক প্রামাণ্য চিত্রসহ দেওয়া আছে। আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি সব বইতে প্রামাণ্য চিত্রসহ দেওয়া রয়েছে। আমি চেষ্টা করি সেগুলোকে উল্লেখ করে দেওয়ার, যাতে সুবিধা হয় যে আপনি কেন এই বইটা কিনবেন, আপনার এই বইটা কিনে কী সুবিধা। তবে আমি এবার থেকে আমার চ্যানেলে বুক রিভিউ সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। যে বই এই ভিডিওতে দেখানো যদি কোনো বই এর রিভিউ আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এই বইটার রিভিউ আমাদের দেখালে ভালো হয়। সো যাই হোক, পরবর্তী বইতে যাওয়া যাক। এখানে এই বইতে কিন্তু টোটাল, সরি আমি স্কিপ করে গেছি আসলে, টোটাল 7জন বিজ্ঞানীর 7টি আবিষ্কারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমি সূচিপত্রটা বলে দিচ্ছি কারণ সূচিপত্রটা দেখানো সম্ভব নয়। তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে কুরি দম্পতির কারিকুরি, মানে এটা শিরোনাম, মানে মেরি কুরি যারা আছেন আর পিয়েরি কুরি, এই দুই দম্পতির আবিষ্কার নিয়ে রচিত এটা। তারপর রয়েছে কৃষ্ণ গহ্বর, এটা হচ্ছে মহাকাশের তলাবিহীন কুয়ো। তো এরকম টোটাল 7টি আবিষ্কারের বিষয় এখানে বর্ণনা করা রয়েছে। সবগুলো তো ভিডিওতে বলা সম্ভব না, তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন পজ করে। এই যে এটা হচ্ছে বইটার পুরো সূচিপত্র। আজকের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে কারণ বুঝতেই তো পারছেন প্রথম চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করছি, মানে লং ভিডিও। তো এই চ্যানেলে আমি এর আগে কখনো লং ভিডিও দেইনি, একটু সংকীর্ণতা কাজ করছে মনের মধ্যে, হীনমন্যতা। আপনারা প্লিজ আমাকে একটু মোটিভেট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এরপরে আমি যে বইটা দেখাবো এই বইটা আমি অনেক দিন ধরে ওয়েট করেছি কেনার জন্য, বাট অবশেষে আমার সংগ্রহে এসেছে বইটা। সেটা হচ্ছে রিচার্ড ফাইনম্যানের 6 ইজি পিসেস। মানে রিচার্ড ফাইনম্যানের বলতে গেলে এটা গবেষণা গ্রন্থই বলা যায়। ওনার 6টি মোট আবিষ্কারের গল্প এখানে রয়েছে, মানে হুবহু একেবারে উনি যেটা লিখেছিলেন নিজের গবেষণা গ্রন্থ হিসেবে সেটাকে উচ্ছ্বাস তৌসিফ অনুবাদ করেছেন এখানে। এই বইটা প্রথমা প্রকাশনীর বই এবং এর মুদ্রিত মূল্য যেটা দেওয়া রয়েছে তা হচ্ছে 400 টাকা। এই যে বইয়ের ব্লাডটা দেখলে বুঝতে পারবেন এখানে টোটাল কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানেও কিন্তু প্রামাণ্যচিত্র রয়েছে, প্রামাণ্যচিত্র প্লাস এই দেখুন আমরা যে চিত্র সহ সায়েন্সের কোনো বিষয়ই চিত্র ছাড়া অসম্পূর্ণ। তো এখানে দেখুন ওনার আবিষ্কারগুলো চিত্র সহকারেও কিন্তু বর্ণনা করা রয়েছে। তো এই বইটা আমার মনে হয় যারা বিজ্ঞান বিষয়ে অ্যাডভান্স করতে চান তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করুন। এটা সংগ্রহ করা মাস্ট, জরুরি আপনাদের জন্য, মানে যদি অ্যাডভান্স পড়াশোনা সত্যিই করতে চান। 6 ইজি পিসেস যদি কেউ চান ইংলিশটা সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি যেহেতু বললাম যে আমি বিগিনার সেহেতু সায়েন্সের কোনো বই আমি এখনও ইংলিশে কিনিনি। আর কুষ্টিয়াতে মেনলি ইংলিশ সব ধরনের বই অ্যাভেলেবল পাওয়া যায় না, এগুলো অর্ডার দিয়ে আনাতে হয়। তো আমার যেহেতু এখন দরকার নেই সেহেতু আমি অর্ডার দিইনি। সো যাই হোক, এরপরে আমি যে বইটা দেখাতে চলেছি সেটা বেশ মোটা একটা বই, এটাও প্রথমা প্রকাশনীর একটা বই। এটা আমি এখনো সত্যি কথা যেটা পড়া শুরু করিনি। লাস্টে একটা কোয়ান্টাম তত্ত্বের বিষয়ে একটা আর্টিকেল আছে সেটা আমি পড়েছি। এটা হচ্ছে মিচিও কাকু রচিত প্যারালাল ওয়ার্ল্ডস। প্যারালাল ওয়ার্ল্ডস বইটা হচ্ছে বিকল্প মহাবিশ্বের বিজ্ঞান ও আমাদের ভবিষ্যৎ। তো বইটা পড়ে দেখতে পারেন, যাদের আসলে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে খুব আগ্রহ আছে তারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন এবং পড়েও দেখতে পারেন। এটা ভাষান্তর করেছেন আবুল বাশার। এর আগেও কিন্তু আবুল বাশারের আমি আরও একটা বই দেখিয়েছি, যে এটা আবুল বাশারের অনুবাদ করা বই।
আর এটাও সেরকমই আবুল বাশারের অনুবাদকৃত বই। আর এটার মুদ্রিত মূল্য অবশ্যই বিগত বইগুলো থেকে একটু বেশি হয়েছে, তো পেজ সংখ্যা বেশি, 750 টাকা। এটাও প্রথম প্রকাশনীর বই। এই যে ব্লার্বটা আমি দিয়ে দিচ্ছি, পড়ে নিতে পারেন আপনারা পজ করে ভিডিওটা। দেন দুটো বই আছে আর সায়েন্স বিষয়ক। একটা হচ্ছে ফ্র্যাঙ্ক ক্লোজের অ্যান্টিম্যাটার, এই যে বইটার প্রচ্ছদ দেখতে কিন্তু খুবই সুন্দর। মানে সায়েন্সের বিষয়ে যেসব বইগুলো হয় সচরাচর কিন্তু, সত্যি কথা আমি বলছি, সায়েন্সের সব বইয়ের কিন্তু কভার দেখে সবাই পছন্দ করে না। কিছু কিছু বই আছে সাবজেক্ট ভিত্তিক কেনা হয়, আবার কিছু কিছু বই আছে কভার দেখেও কেনা হয়। কিন্তু আমি কিনেছি যে আমি সায়েন্সের স্টুডেন্ট, অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট এই অ্যান্টিম্যাটার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এটা আমার জন্য খুবই লজ্জাজনক বলে মনে হয়েছে যে এত বই পড়ি, এত সায়েন্স বিষয়ে এত কিছু করি, অথচ এই অ্যান্টিম্যাটার জিনিসটা কি আমি সেটাই জানতাম না, মানে প্রতি পদার্থ জিনিসটা আসলে কি। তো এখনো পড়ে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে মানে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ যেরকম একে অপরকে আকর্ষণ করে, সেরকম পদার্থ এবং প্রতি পদার্থের মধ্যেও যে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে, সেই ধরনের বিষয় নিয়ে এখানে আলোচনা করা রয়েছে যে পদার্থ কীভাবে প্রতি পদার্থ সাথে সম্পৃক্ত, এই বিষয়টা নিয়ে আশা করছি এখানে আলোচনা করা আছে। এই যে পিছনে ল্যাবটা আমি দিয়ে দিচ্ছি, পজ করে পড়ে নিতে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য অ্যারাউন্ড হয়তো 300ই হবে, কেনার সময় দেখিনি, হ্যাঁ 350 টাকা এই বইটার দাম। এটাও প্রথমা প্রকাশনীর বই। তো আমি বলবো যারা বিজ্ঞান বিষয়ে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রথমা প্রকাশনী এবং দি রয়্যাল পাবলিশার্সের বই পড়াই ভালো। আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, জাস্ট আমি ভালো জিনিসটা সাজেস্ট করলাম যে আমার কাছে কোনটা ভালো লাগে। এক একজনের মতামত এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, আমি আমার মতামতটা শেয়ার করছি। তো অ্যান্টিম্যাটার বইটা পড়ে দেখতে পারেন, আমি এখনও পড়া শুরু করিনি আসলে। প্যারালাল ওয়ার্লডস অ্যান্ড অ্যান্টিম্যাটারটা আমি পরে পড়বো ইনশাল্লাহ। দেন আমার ক্লাস 5 থেকে শুরু করে আজ 6-7 বছর হয়ে গেল একজন বিজ্ঞানীকে নিয়ে খুব আগ্রহ। তো তার জীবনী কিনবো না এরকম তো হয় না। আমার দ্য ব্রিফ হিস্ট্রি কেনারও বেশ শখ ছিল, বাট আমি কিনতে পারিনি, কোনো একটা ভাবে বাদ চলে গেছে। সে হচ্ছে স্টিফেন হকিং। এই যে স্টিফেন হকিং এর থিওরি অফ রিলেটিভিটি, না সরি ওটা তো আইনস্টাইনের, আর এটা হচ্ছে থিওরি অফ এভরিথিং। প্লিজ ক্ষমা করে দিবেন, আসলে একটু ভুল হয়ে গেছে। একটু আগেই আইনস্টাইনের পড়ে উঠলাম, ইজ ইকাল টু এমসি স্কোয়ার, তো ওখান থেকে মাথায় বারবার ঘুরছে ওঠা, সরি। এটা হচ্ছে দ্য থিওরি অফ এভরিথিং এই বইটা। তো এটার ইংলিশ ভার্সন বইটাও আমার হাতে ছিল, কিন্তু আমি কিনতে পারিনি, যে কোনো কারণবশত আমি কিনতে পারিনি। এটা হয়তো দুটো একই বই, আমি কিনতে চাইনি তখন। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। তো আমি বারবার বলছি সরি, এটা থিওরি অফ রিলেটিভিটি নয়, এটা থিওরি অফ এভরিথিং, কারণ দুটো টপিকই সম্পূর্ণ আলাদা, দুজন বিজ্ঞানীও সম্পূর্ণ আলাদা। থিওরি অফ এভরিথিং হচ্ছেন স্টিফেন হকিং এবং থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে আইনস্টাইনের। সো কেউ এটা ভুল করবেন না আর দ্বিতীয়বার প্লিজ। এবার চলুন দ্বিতীয় ধাপে যাওয়া যাক। দ্বিতীয় ধাপে আমি যে বইগুলো দেখাবো সেটা বলতে পারেন বিজ্ঞান বিষয়ক না, আবার সাহিত্য বিষয়ক না, এমন কিছু বই দেখাবো, তবে আবার বিজ্ঞানের মধ্যেও পড়ে এটা। কিন্তু ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই 2 মাসে সংগ্রহ করা সব থেকে ভালো এবং প্রিয় বই বলতে গেলে। এই যে খুব বড় একটা বই, পৃথিবী ভ্রমণ। আর প্রথমে একটা কথা আমি উল্লেখ করে দিচ্ছি, আপনারা প্লিজ, এতক্ষণ আমি খেয়াল করিনি, প্লিজ আপনারা প্রত্যেকটা বইয়ের রিভিউয়ের জন্য কমেন্ট করবেন যদি কোনো বইয়ের রিভিউ দরকার হয়, কারণ আমি এতক্ষণ খেয়াল করিনি, কারণ আমি সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করছি। সো আমি যে বইয়ের ব্লারগুলো দেখিয়েছি একটাও কিন্তু কনসিডার হবে না, কারণ আপনারা উল্টো দেখতে পাবেন সবগুলো। সো যাই হোক, এটা হচ্ছে পৃথিবী ভ্রমণ। এটা কোন পাবলিশার্সের বই দেখতে হবে, আমি এই পাবলিশার্সের বই হয়তো কখনোই পড়িনি। এটা অনিন্দ প্রকাশের বই, আনন্দ প্রকাশ নয়, অনিন্দ প্রকাশ, অবশ্যই মাথায় রাখবেন। আনন্দ প্রকাশ কিন্তু ভারতীয় একটি প্রকাশনা সংস্থা এবং সেটা সাধারণত সাহিত্য বিষয়ক গ্রন্থ প্রকাশ করে থাকে। এটা অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত। এই যে পৃথিবী ভ্রমণ লিখেছিলেন লিয়াকত হোসেন খোকন। এই লেখক সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এমনও না যে আমি বইটা সংগ্রহ করার জন্য একেবারে বুধ হয়েছিলাম। তবে কথা হচ্ছে এই বইটা যখন আমি লাইব্রেরিতে গিয়ে দেখেছি, আমি আর লোভ সামলাতে পারিনি যে পুরো এত মোটা একটা বই এবং পেজ উল্টাতে উল্টাতে আমি দেখেছি। দেখুন আপনারা প্রত্যেকটা পেজে আপনারা চিত্র পেয়ে যাবেন। এই যে প্রত্যেকটা পেজে আমি এর মধ্যে শুধুমাত্র যেটা পছন্দ হয়েছে, বাংলাদেশেই তো থাকি, বাংলাদেশ সম্পর্কে অবশ্যই পড়তে হবে, এটা আমাদের জানা সবার জন্য খুব জরুরি। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বাংলাদেশে বাস করে অথচ বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্যই জানে না।
তো এরকম হওয়াটা মোটেও উচিত না। নিজের জেলা, নিজের এলাকা, নিজের অঞ্চল, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের মাতৃভাষা এইসব সম্পর্কে যার জ্ঞান নেই, কিছু বলার নেই তাকে। তো যাই হোক, পৃথিবী ভ্রমণ বইটাতে মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে 700 টাকা। তো ডিসকাউন্টের বিষয় না বলি। আর এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা দেখলে প্রত্যেকটা বুক লাভারেরই এই বইটা কিনতে ইচ্ছা হবে। এই যে গ্লসি পেপারের উপর যে কারুকার্যটা এনারা করেছেন, মানে অসম্ভব সুন্দর। ছবিতে বা ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু অসম্ভব সুন্দর বাস্তবে দেখতে লাগছে এই ছবিগুলো। আশা করছি এগুলো উনি নিজেই তুলেছিলেন, যিনি লেখক। এখানেও তাই উল্লেখ করা আছে যে এই তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্রগুলো ওনারই সংগৃহীত। তো যাই হোক, আমরা পরবর্তী বইতে যাই। আমি আবার বলে দিচ্ছি, এর পরের বইটা আমার প্রিয় সংস্থার একটা বই, মানে প্রকাশনা সংস্থার। সেটা হচ্ছে TRSP বা দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন। এই যে বিজ্ঞানী ও বিজ্ঞান, এটার কিন্তু মোট 2টো ভলিউম আছে। এই যে 2টো ভলিউম, এটা ভলিউম 1 আর এটা ভলিউম 2। তো ভলিউম 2টা একটু মোটা, এবং আমি বুঝলাম যে ভলিউম 1-এ কিছু কিছু মিস্টেক ছিল যেগুলো ভলিউম 2-তে সংশোধন করা হয়েছে। তো এই যে 2টো ভলিউম। তবে মনে হয় এর আরও একটা ভলিউম আসবে, কারণ সকল এক একটা বইতে বোধহয় 5 জন করে বিজ্ঞানীর বিষয় বলা আছে। এটাতে 5 জন, এটাতে 5 জন। পুরো বইটা গ্লসি পেপারে সজ্জিত, আমি দেখিয়ে দিচ্ছি, এবং খুবই কালারফুল। ছোট থেকে বড়, এটা ছোটরাও পড়তে খুবই পছন্দ করবে, কিছু না বুঝলেও পড়তে চাইবে এরা। এই যে দেখুন। তবে আমার খুবই রিগ্রেট হয় যে আমি যখন ছোট ছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে এই টাইপের বই আমি পড়বো। তো ছিল না তা না, ইংলিশ ভার্সন ছিল। অনেক বই এমন আছে যেগুলো বাংলায় পাবলিশ হতে অনেক দেরি হয়ে যায়। যেমন আমি বহুদিন ধরে একটা কি বলে সায়েন্স এনসাইক্লোপিডিয়ার খোঁজ করছি, বাট ওটা পাচ্ছি না আমি, কারণ ওটা সবই ইংলিশ ভাষায়, যেগুলো সব জায়গায় অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় না। আর অনলাইনে অর্ডার দিব, সেখানে ট্রাস্টেরও একটা ব্যাপার থাকে, এগুলো যদিও অনলাইন থেকে কালেক্ট করা কিন্তু। তো এটা হচ্ছে বিজ্ঞানী ও বিজ্ঞান। এখানে 1 2 3 4 5 যে বললাম, 5 জন বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করা হয়েছে। পিথাগোরাস, আর্কিমিডিস, ইবনে সিনা, স্যার আইজ্যাক নিউটন, গ্যালিলিও গ্যালিলি। সো যাদের যেই ভলিউমটা প্রয়োজন বা যে বিজ্ঞানী সম্পর্কে জানে না, সেটা সংগ্রহ করতে পারেন। তো আমি সংক্ষেপে জানতাম, বাট এখানে খুব সজ্জিতভাবে দেওয়া রয়েছে। আর সব থেকে আমি যদি বলি যে এই 5 জন বিজ্ঞানীর মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার কোন বিজ্ঞানীর জীবনী লেখাটা, তাহলে আমি বলবো ব্যক্তিগত মতামত থেকে ইবনে সিনা এবং গ্যালিলিও গ্যালিলি। এনাদের দুজনের যে সংক্ষিপ্ত বিবরণী এবং বিস্তারিত জীবনাচার এখানে দেওয়া রয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবার নেক্সট হচ্ছে যে ভলিউম 2। এখানে হচ্ছে আলোচনা করা হয়েছে আলবার্ট আইনস্টাইন, যেটা একটু আগে আমি ভুল করেছি, থিওরি অফ রিলেটিভিটি। দেন টমাস আলভা এডিসন, আমাদের এই যে বিদ্যুৎ এবং বৈদ্যুতিক বাতি এগুলোর যিনি আবিষ্কারক আসলে বলা হয়। ইবনে আল হাইসাম, তারপরে হচ্ছে মুসা আল খোয়ারিজমি এবং থেলিস হচ্ছে ওই যে সূর্যগ্রহণের যিনি মতবাদ দিয়েছিলেন। তো যাই হোক, এরপরে আমি আমার মোস্ট ডিমান্ডিং একটা বই দেখাবো, যেটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, অনেক দিন, প্রি অর্ডার তো করিনি, কিন্তু যেদিন থেকে এটার প্রচ্ছদ আমি দেখেছি দি রয়্যাল সায়েন্টিফিকের পেজে, তখন থেকে আমার কেনার খুব ইচ্ছে ছিল এই যে বইটা, বিজ্ঞানী ও বিজ্ঞান বইটা। এর বইটা মেইনলি এটা হচ্ছে ডাইভেনশনের আগস্ট 2023 থেকে নিয়ে ডিসেম্বর 2024 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল সেগুলোর একটা ব্রিফ সংস্করণ, সেরা যে লেখাগুলো ছিল সেগুলোর ব্রিফ সংস্করণ। কিন্তু যেহেতু আমি পড়িনি, সেহেতু অবশ্যই সংগ্রহ করতাম। আর সব থেকে বড় বিষয়, এর প্রচ্ছদটা জাস্ট ওয়াও। তবে আসার সময় পথে কিছুটা ড্যামেজ হয়ে গেছে প্রচ্ছদের এই সাইডটা, কিন্তু এটা কোনো বিষয় নাই। বইয়ের ওই যে বললাম ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তো এখানে আমি কভার দেখবো না, এখানে টপিকটাই মেইন। তো এসব এবার বাদ, এবার আসি সাহিত্যপ্রেমীদের জন্য। সাহিত্যপ্রেমীদের জন্য কিন্তু খুব একটা কম কালেকশন আমি এবার আনিনি, যেহেতু আমি এই মাসে যে বইগুলো কিনেছি বা বিগত 2 মাসে যে বইগুলো কিনেছি সেগুলো আমি এনেছি। এই কতগুলো বই, জানি অনেকটা কম, কিন্তু অবশ্যই আমার কাছে আরও অনেক সাহিত্য বিষয়ক বই আছে। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি যখন আবার সুযোগ হবে আমার, তখন আমি অবশ্যই এই বইগুলোর বাদেও আমার কাছে যে সাহিত্য বিষয়ক বই আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই লিখে জানাবেন কিন্তু যে কোন বইগুলোর আপনারা রিভিউ জানতে চান। সো ফার্স্টে দুটো বই উইলিয়াম শেক্সপিয়ারের।
একটা হচ্ছে, আমি কিন্তু সমগ্রটা কিনিনি, আমি আগে বলে রাখছি শেক্সপিয়ারের গল্প সমগ্রটা আমার কাছে নেই, কারণ অত মোটা বই সব জায়গায় ক্যারি করাও সম্ভব না। আর অনেকগুলো ভলিউম আছে, মোট মনে হয় 3টা না সরি 2টো ভলিউম আছে ওটার, শেক্সপিয়ারের আমি যেটা দেখেছিলাম। এই যে এটা হচ্ছে কোন প্রকাশনীর বই, এটা দুটোই অনুবাদ করেছেন খুররাম হোসেন। তো বইটা পাবলিশ হয়েছে ফ্রেন্ডস বুক কর্নার থেকে পাবলিশ হয়েছে বইটা। আর আমি আর ব্লাড দেখাবো না, কারণ আপনারা বুঝতে পারবেন না, যেহেতু সেলফি ক্যামেরায় শ্যুট করা হচ্ছে ভিডিওটা। তো এটার মূল্য 80 টাকা দেওয়া হয়েছে। তবে আমি মূল্য দেখে কখনো বাজ বিচার করি না, আমি দেখেছি যে পুরো নাটকটা এখানে আছে কিনা। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার। কিং লিয়ার এটা সম্পর্কে কিছু বলি। আমি ক্লাস 6-এ থাকতে আমাদের সহপাঠ বইতে কিং লিয়ার গল্পটা ছিল, মানে নাটকটাকে গল্প আকারে পরিমার্জিত করে দেওয়া ছিল। তো সেখান থেকে আমার ধারণা তো অবশ্যই আছে, কিন্তু মেইন যে নাটক সেটার মোটিভ কোন অ্যাঙ্গেল থেকে শেক্সপিয়ার লিখেছেন সেটা নিজের জীবন দর্শন থেকে বোঝার চেষ্টা করা, এই আশা থেকেই আমি আসলে বইটা কিনেছি। কারণ আমি যখন পরিমার্জিত বইটার নাটকটার পরিমার্জিত অংশটা পড়েছি পাঠ্য বইতে, সেখানে অবশ্যই অবভিয়াসলি সেটা যে পরিমার্জন করেছে তার মতবাদেই লেখা। তো আমি চেয়েছি যে আমার দৃষ্টিকোণ থেকে বইটাকে দেখবো আমি, সেই কারণে আমি বইটা সংগ্রহ করেছি। সেটা হচ্ছে কিং লিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের। আর আরেকটা বই কিনেছি যেটা আমার কোনো ধারণাই ছিল না যে মানে এই বইটা সম্পর্কে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দি টেম্পেস্ট। দুটোই কিন্তু ট্র্যাজেডি বা নাটক, তবে ট্র্যাজেডি এটাকে বলা যাবে না, এটা শুরুর দিকে ট্র্যাজেডি বাট লাস্টের দিকে বিয়োগান্তক নয়। ট্র্যাজেডি সেটাকেই বলা হয় যে শুরু যেমনই হোক শেষটা বিয়োগান্তক হবে, এটাকে সেই হিসাবে ট্র্যাজেডি বলা যায় না। তবে প্রথম দিকে কষ্ট অবশ্যই আপনাকে লাগবে যখন নাম কি এনার, যখন প্রোসপারো এবং তার শিশুকন্যাকে জাহাজে করে ভাসিয়ে নির্বাসন দিয়ে দেওয়া হবে, তখন অবশ্যই আপনার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। এবং তার ভাই যিনি ছিলেন অ্যান্টোনিও, মেবি হ্যাঁ অ্যান্টোনিও, তার প্রতি একটা তীব্র ঘৃণা কাজ করবে আপনার প্রতি। আবার এখানে এমনও দেওয়া আছে যে কিভাবে এই প্রোসপারো নিজের সেই দুরবস্থা থেকে বেরিয়ে এলেন, কিভাবে নিজের প্রতিশোধ নিয়ে নিজের ডিউক পদে ফিরে গেলেন। তো এই বিষয়ে আলোচনা রয়েছে। বইটা সেরকম খারাপ নয়, আমার কাছে ভালো লেগেছে, অন্তত হ্যামলেটের মতো নৃশংস নয় বইটা। সরি, এরপরে যে বইটা আমি দেখাবো সেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এটা মেবি আমার খুব ছোটবেলায় পড়া উচিত ছিল, কেন যাই পড়িনি, আমার রিগ্রেট হয় মাঝে মাঝে। তত্ত্বচান, এটা একটা জাপানিজ রাইটারের বই, মেবি না, এটা সত্যি এটা জাপানিজ রাইটারেরই বই। আমাকে প্লিজ এনার রাইটারের নামটা উচ্চারণ করতে বলবেন না। এনার ট্রান্সলেশন হচ্ছে, ট্রান্সলেট যিনি করেছেন তিনি ডরথি ব্রিটন। এই যে বইটার প্রচ্ছদ ভীষণ সুন্দর এবং কিউট। আর এই দেখুন, মানে পুরো বইটাই একেবারে মানে বাচ্চাদের আঙ্গিকে তৈরি করা। ভিতরে কিন্তু কোনো ইলাস্ট্রেশন নেই, আগে বলে দিচ্ছি, এর মধ্যে কোনো ইলাস্ট্রেশন নেই। বইটা হচ্ছে এরকম চিকন, খুব একটা মোটাও না চিকনও না, মানে পড়ার মতো স্বাভাবিক একটা বই। আর এই যে ব্লাডটা আমি আর দেখাবো না, যাই হোক এই হচ্ছে বইটা তত্ত্বচান বইটা আসলে একটা কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ চিলড্রেনের বিষয়ে লেখা। তত্ত্বচান বইটার যিনি রাইটার, তেতসুকো মেবি, তো শর্ট নেমটাই বললাম। তো তার আত্মজীবনীমূলক একটা বই হচ্ছে এটা। এখানে এমন না যে আত্মজীবনী মানে সেই একেবারে একঢালা একটা গল্প বলে চলে যাবে আপনাকে, সেরকম না। এটা মানে ছোট গল্প যখন আমরা পড়ি, ইংলিশে ছোট গল্প আমি খুব একটা পড়িনি কখনো, তো ছোট গল্পের আঙ্গিকে লেখা, এক একটা পার্ট 1.5 পেজ বা 1 পেজের বেশি নয়, 2 পেজের আমি কোনো গল্প এখানে পাইনি। মানে গল্পের আঙ্গিকে লেখা, ছোট ছোট পার্ট করে করে দেওয়া রয়েছে। কখন মানে নিউ স্কুল, দেন হচ্ছে হেডমাস্টারের সাথে কিভাবে তত্ত্বচানের কথা হয়। তো অনেকে তত্ত্বচান বলে, অনেকে তত্ত্বচান বলে, সঠিক প্রোনাউন্সিয়েশনটা আমি আসলে নিজেও জানি না, তত্ত্বচানই বলি আমি। তো যাই হোক, বইটা সংগ্রহ করে দেখতে পারেন যারা কিউরিয়াস মাইন্ডেড, ছোটদের যারা ইংরেজি পড়তে পারে এবং ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনেক শুদ্ধ, ভোকাবুলারি অনেক ইনহ্যান্স করেছে, তাদেরকে এই বইটা গিফট করা যেতে পারে তত্ত্বচান। আর পড়ে অনেক ভালো লাগবে তাদের। আমি এত বড় হয়ে গেছি এখন আমার এই বইটা পড়ে যে পরিমাণ ভালো লেগেছে, ছোটদের অবশ্যই ভালো লাগবে। তো পড়ে দেখতে পারেন, বড়রাও পড়তে পারেন। এরপরে আমি আজকে একটা ট্রুথ বলছি, সেটা হচ্ছে আমার বাংলা যত রাইটার রয়েছেন তাদের সবার মধ্যে কবিতার দিক থেকে যদি বলি,
স্বদেশ প্রেমমূলক কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশকে বেশ ভালো লাগে, তবে সেটা স্বদেশ প্রেমমূলক বই শুধুমাত্র। দেন যদি বলি যে অন্যান্য ক্ষেত্রে, যদি ছোট গল্পের ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সত্যি কথা বলছি যে আমার ওনার উপন্যাস তেমন ভালো লাগে না, তবে ছোট গল্পের ক্ষেত্রে আমি ওনাকে অ্যাভয়েড করতে কখনো পারবো না, কারণ ওনার ছোট গল্প লেখার আঙ্গিক, ছোট গল্পের মোটিভ এবং ছোট গল্পের সারমর্ম প্রচণ্ড টানে আমাকে। তো আর উপন্যাসের ক্ষেত্রে যদি আমি বলি, অনেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনেক ভালো লাগে, কিন্তু ওনার যে লেখার আঙ্গিক, সাংসারিক বৈচিত্র্য, এই জিনিসটা মানে আমি অতটা ধরতে পারি না, সেই কারণে হয়তো আমার ভালো লাগে না। আমি ওনার একটাই বই পড়েছি, শেষ প্রশ্ন, যেটা পড়ে আমি নিরাশ হয়েছি। মানে আমি যে টাইপের বই পড়ি সেই টাইপের বই সেটা না, সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো আমার ফেভারিট রাইটার হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। উপন্যাসের ক্ষেত্রে এক একটা পার্ট থাকে, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর নাটকের ক্ষেত্রে বলতে গেলে মধুসূদন দত্তের নাটক আমি এখনো পড়িনি, তবে পড়া দরকার। আসলে বাঙালি হয়েছে যখন একজন বিদেশি রাইটারের, যেহেতু বাংলা অনুবাদ বই পড়ছে, অবশ্যই মধুসূদন দত্তের বই আমার পড়া উচিত, মাইকেল মধুসূদন দত্তের। আই রেসপেক্ট হিম, বাট পড়া হয়নি এখনো। তো যাই হোক, বেশি কথা না বলি, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে মোটিভেশন দিতে হবে, তো তা না হলে কিন্তু ভিডিও আসবে না। তো এই যে ফার্স্ট বই হচ্ছে ইছামতি। তো আমি একজন টিচারের কথা বলবো, টিচারের নাম আমি উল্লেখ করব না, তবে তিনি আমার হোম টিউটর না, এটা আমি আগে বলে দিচ্ছি। তো তিনি আমাকে বলেছিলেন যে ইছামতি বইটা আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোনের জীবনের উপর নির্ভর করে তৈরি করা। তো সেই কারণে আমার ইছামতি বইটার কোনো কেনার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার জীবনী টাইপের বই সেরকম ভালো লাগে না, মানে সত্যি কথা যেটা। তো পরে আমি লাইব্রেরিতে গিয়েছি, এই বইটা স্কিপ করতেই যাব, তো হঠাৎ করে আমার ব্লার্বটা পড়তে খুব ইচ্ছা করলো, যে দেখি না ব্লার্বটা কি। মেনলি আমি কিনতে গিয়েছিলাম অন্য একটা বই, কিন্তু আমার বাজেটে ছিল অন্য একটা বই, বাট ওটা না কিনে আমি এটা কিনেছি, কারণ এর ব্লার্বটা আমি এখনই পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বইটা কিনেছি। ইছামতি বইটা লেখা হয়েছে মেনলি ইছামতি নদীকে কেন্দ্র করে রচিত এই উপন্যাসে বিভূতিভূষণের জন্মস্থান ব্যারাকপুর তথা নিশ্চিন্দিপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা বিস্তৃত হয়েছে। 19 শতকের নীল বিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান পতনের মর্মন্তুদ ইতিহাস ধরা পড়েছে এই রচনায়। এই মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারের অবলম্বন করে 19 শতকের মধ্যভাগে নীল দর্পণ 1860 সালে নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। মানে এটার উপর একটা কি বলে নাটকও রচিত হয়েছে নীল বিদ্রোহের ওপরে, আর ইছামতি উপন্যাসটাও নীল বিদ্রোহের ওপর ভিত্তি করে। তো আমি বলবো, যদি কেউ কোনো বইয়ের সারমর্ম বা কোনো বইয়ের মূল বিষয়বস্তুটা না জানেন, তবে অবশ্যই কমেন্ট করবেন না, সেই বিষয়ে বলে দিবেন যে আমি জানি না। তবে ভুল একটা ইনফরমেশনের কারণে কিন্তু একটা মানুষের বই পড়ার আগ্রহ চলে যেতে পারে, যে কোনো কাজের আগ্রহই নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে যে বিষয়ে জানেন না সেই বিষয়ে কোনো মতামত দিতে নেই, সিম্পলি বলে দিতে হবে যে না, আমি জানি না এই বিষয়ে। সো আমার খুব রাগ হয়েছিল, তবে বইটা আমি কিনেছি, আমার ভালো লেগেছে, এবং বইয়ের প্রথম কয়েক পেজ পড়ে আমি মানে বলতে গেলে বিমোহিত হয়ে গিয়েছি। আর যারা পড়েন তারা হয়তো আমার সাথে একমত হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারোর প্রিয় লেখক না হলেও এই জিনিসটা সবাই স্বীকার করতে বাধ্য যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে পড়তে থামা যায় না। এই জিনিসটা সত্যি কথা। আমি ইচ্ছেমতোই প্রথম 2-4 পাতা পড়েছি, আমার এখনও মনটা টানছে যে আমি এখনই এই বইটা পড়বো, কিন্তু এখনও ভিডিওটা এডিট করতে হবে, আপলোড দিতে হবে, এবং এত কিছু স্যাক্রিফাইসের পরও যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও কেন আসবে? এই হচ্ছে ইছামতি বই। এটা ইছামতি নদীর একটা চিত্র মানে প্রচ্ছদে দেওয়া রয়েছে। আমি জানতে চাই প্রচ্ছদটা কে করেছে। ও আর উল্লেখযোগ্য কথা হচ্ছে, আমি সাহিত্য বিষয়ক যে কোনো বই কিন্তু সূর্যোদয় প্রকাশনী থেকেই পড়ি, কারণ সূর্যোদয়, ওই যে বললাম কোয়ালিটি, আমার কাছে কোয়ালিটিটা খুব ম্যাটার করে, কারণ আমি একটা বই পড়বো, পড়ে তো ফেলে দিব না, সেটা সংরক্ষণ করবো। তো সূর্যোদয় প্রকাশনীর বইগুলো, এবং তারপর হচ্ছে একটু আগে দেখালাম প্রথম প্রকাশনীর বই, তারপরে দেখিয়েছে দি রয়্যাল পাবলিশার্সের বই। এদের প্রত্যেকটা বইয়ের কভার থেকে শুরু করে এবং প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আপনি চোখে সরাতে পারবেন না, এত ভালো বই। তো যাই হোক, আমি কিন্তু অবশ্যই আগেই বলছি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না। এই যে ইছামতি বইটা প্রচ্ছদ, আমি কিন্তু ইছামতির আরও কয়েকটা কপি দেখেছি, কিন্তু সূর্যোদয়ের প্রচ্ছদ জাস্ট ওয়াও। দেন আমি যে বইটা দেখাবো সেটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই, আরণ্যক। এই যে আমি অনেক
অনেকগুলো কপি ঘেঁটে তবে এই সূর্যোদয় প্রকাশন, সূর্যোদয়ের বই আমিও কিন্তু সচরাচর কিনতে চাই না, কারণ সত্যি কথা যেটা বলে রাখছি, সূর্যোদয় প্রকাশনের বইয়ের প্রাইস অন্যান্য পাবলিশার্সের থেকে বেশি। অন্যান্য পাবলিশার্সের যেখানে মূল্য, সরি, এর আগের বইটার প্রাইস বলা হয়নি। ভিডিওটা কিন্তু টোটালি আনকাট ভিডিও, আগে বলে দিচ্ছি, সো কিছু মিস্টেক থাকবে অবশ্যই। এই যে ইচ্ছামতির মূল্য 450 টাকা। আরণ্যক যে বইটা, সেটার মুদ্রিত মূল্য আমি ডিফারেন্সটা বলে দিচ্ছি অন্যান্য পাবলিশার্সের সাথে। 300 টাকা। বাট এই সেম বই ডিসকাউন্টে কিন্তু অনেকটা পড়ে গেছে কম, তবে এই সেম বই আমি এমনও দেখেছি যে 200 টাকা। তো কে কিনতে চাইবে বলুন 300 টাকার বই 200 টাকার বই ছেড়ে? তো 300 টাকার বই তো কেউই কিনতে চাইবে না 300 টাকার কপি 200 টাকার কপি থাকতে। কিন্তু যদি আপনি এর পেজ কোয়ালিটি, কভার, দেন মানে সব কিছু দিতে চিন্তা করেন, বিচার করতে চান, তাহলে অবশ্যই এটা নাম্বার 1 ক্যাটাগরিতে থাকতে বাধ্য, মানে রাখতে আপনি বাধ্য থাকবেন। মানে অন্যান্য অনেকগুলো কপি আমি ঘেটে দেখেছি, মানে এরকম মসৃণ নয়, কোথাও একটু ছেঁড়া, কোথাও একটু ফাটা আছে। তো আর এছাড়াও পেজ কোয়ালিটি একদম নর্মাল দেয়, যেটা আমার পছন্দ না। মানে আমার বই পড়ার জন্য পেজ কোয়ালিটিটা সব থেকে বেশি ম্যাটার করে, প্রচ্ছদ নয়। এটার প্রচ্ছদটা অনেক সুন্দর, একটা মানে সি গ্রিন কালারের একটা ভাইব আসছে, মানে দেখে একটা অরণ্য অরণ্য মনে হচ্ছে। কিন্তু অন্যান্য পাবলিশার্সের যে বইগুলো আমি দেখেছি একেবারে ক্যাটকেটে হলুদ রঙের আছে কয়েকটা, কোনোগুলো একদম কালচে হয়ে গেছে। তো এটা আমার কাছে বেটার লেগেছে। মন্তব্য আমি করতে চাইনি, কিন্তু মন্তব্যটা চলে আসে অবশ্যই, যেটা জানি সেই বিষয়ে মন্তব্য তো করতেই হবে। কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কিন্তু আগেই বলে দিয়েছি। দেন আজকের ভিডিওর লাস্ট বই, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা কিশোরীর পড়া উচিত এই বইটা। মানে কিশোরী বলতে আমি বোঝাতে চাইছি যাদের বয়স 12 থেকে নিয়ে 20 বছর, এই ক্যাটাগরিতে যারা পড়ে তাদের অবশ্যই এই বইটা একটু পড়ে দেখা উচিত, যদি সময় থাকে হাতে পড়ে দেখা উচিত। কারণ এটা হচ্ছে একটা দিনলিপি ভিত্তিক বই। এই যে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, চিনতে পারছেন বইটা? এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা বইয়ের অনুবাদ। এটা ইংলিশ ভার্সন আমি খুঁজছি বাট পাচ্ছি না। কেউ যদি জানেন যে কোন ওয়েবসাইটে গেলে ভালো কোয়ালিটিরটা পাবো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি আমি অনলাইন ট্রাস্টেড না হলে সেরকম অর্ডার দিই না, তবে দেখতে হবে। তো অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, এটা দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল। তো যখন অ্যানা ফ্র্যাঙ্ক এটা লিখেছিল তখন তার বয়স ছিল 13 বছর, এবং ভাবলে অবাক হবেন যে এটা কিন্তু সত্যি বই, মানে নিজের হাতে লেখা একটা বই। তো আমিও ফার্স্টে অবাক হয়েছিলাম যে মানে এই বইটা কে পাবলিশ করেছে সেটা জানলে আপনারা আরও অবাক হবেন। অ্যানা ফ্র্যাঙ্কেরই বাবা এই বইটা কিন্তু পাবলিশ করেছেন, ডায়েরি হিসেবে লিখেছিলেন। মানে অ্যানা ফ্র্যাঙ্ক নিজের জন্মদিনে, মানে 12তম জন্মদিনে ডায়েরিটা উপহার হিসেবে পায় এবং সেই ডায়েরি লেখা শুরু করে। ফার্স্টে সে তার জন্মদিনের ব্যাখ্যা দেয় এবং তারপর থেকে তার হৃদয়গ্রাহী রচনা শুরু হয়। তার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে সাহিত্য চর্চা করবে, সাহিত্য রচনা করবে, কিন্তু কী দিয়ে শুরু করবে সেটা সে জানতো না। সে কারণে নিজের দিনলিপিগুলোকে সে সংরক্ষণ করেছে। তার মৃত্যুর পরে সে এতটা পপুলার হয়েছে, তার এই ডায়েরিটা বই আকারে পাবলিশ হওয়ার পর সে নিজের স্বপ্ন পূরণ, অনেক সময় হয় যে নিজে বেঁচে থাকতে হয়তো সে স্বপ্নটা পূরণ করতে পারেনি, হয়তো এটা তার বাবা তার জন্য তার স্মারক হিসেবে প্রকাশ করেছিলেন। তো যখন ঘটনাগুলো আপনি পড়বেন তখন, যেহেতু এটা কোনো কল্পনা মিশ্রিত ঘটনা নয়, এটা বাস্তব ভিত্তিক কথা যে ইহুদিদের কিভাবে হত্যা করা হয়েছিল। তো যাই হোক, অনেক বিষয় এখানে রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ডিপেন্ড করে লেখা বইটা। তো মানে বেশ হৃদয়গ্রাহী। যে ধর্মের বা যে গোষ্ঠীরই হোক না কেন, মৃত্যু জিনিসটা কিন্তু সবার জন্যই নৃশংস বলে মনে হয়। মৃত্যু জিনিসটা সবাইকেই হার্ট করে, মানসিকভাবে মেন্টালি হার্ট করতে বাধ্য। তো এই বইটা আমার মনে হয় পড়ে দেখা উচিত। যদি কেউ মানে চাই যে আমি এক মুহূর্তের জন্য হলেও বাস্তব কিছু পড়বো, তাহলে অবশ্যই তার এই বইটা পড়া উচিত। তত্ত্বচানটা এটাও বাস্তব ভিত্তিক একটা বই, এই দুটোই কিন্তু বাস্তব ভিত্তিক বই, তবে পার্থক্য একটাই, একটা খুব ফানি ওয়ের লেখা এবং একটা হচ্ছে মানে একটু ট্র্যাজিক টাইপের। কারণ সে প্রায় 25 মাস মেবি কীভাবে লুকিয়ে কাটিয়েছে, কিন্তু তারপরও তার প্রাণ রক্ষা হয়নি, সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো 13 বছর বয়সেই তার মৃত্যু হয়, কিন্তু আজও সে আমাদের মাঝে বেঁচে রয়েছে। আজ যদি বেঁচে থাকতো হয়তো তার বয়স 70+ হতো। তো
আসলে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। জীবনের মৃত্যু, জন্ম এগুলো তো থাকবেই, কিন্তু বেঁচে থাকতে হবে নিজের সৎ কর্ম, অসৎ কর্ম, নিজের দর্শনের উপর ভিত্তি করে। নিজের ধ্যান ধারণা, নিজের চিন্তা চেতনাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিতে পারলে তবেই আপনি মৃত্যুর পরও বেঁচে থাকতে পারবেন। তো এটাই ছিল আজকের গল্প। তো আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ এই বইটা পড়ে আমার সত্যিই খুব রিলেটেবল লেগেছে, এবং কারণ এই এজটা তো আমিও পার করে এসেছি, আর যারা পার করে এসেছে বড়রাও এটা পড়তে পারে। সো দ্যাটস ইট, একটু ইমোশনাল হয়ে গেছি, সরি। সো যাই হোক, এই ছিল আজকে আমার বইয়ের কালেকশন। যদি আরও বইয়ের কালেকশন চান তবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, এবং যদি বইয়ের রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর এর আগে যারা আমার এই নিউ চ্যানেলে পাবলিশ করা দুটো ভিডিও দেখেননি, তাজমহল এবং হচ্ছে না, মাসি পিসি আমি পাবলিশ করিনি, মাসি পিসি আমি আপলোড দিয়েছি আমার ফেসবুক পেজে। যারা দেখেননি তারা প্লিজ গিয়ে ফেসবুক পেজে ফলো দিয়ে দেখে আসবেন ভিডিওটা। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার। আমি কোনো রিসাইটেশনের ক্লাস কখনো করিনি, সো অবশ্যই একটু খামতি থাকবে। প্র্যাকটিস করতে করতে অবশ্যই ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। সো আজকের উপস্থাপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ব্লার্বগুলো কিন্তু একটু স্কিপ করে যাবেন, কারণ ব্লার্ব উল্টো দেখাবে, যেহেতু বলছি সেলফি ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করা, সো বুঝতে সমস্যা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মোটিভেশন দেওয়ার জন্য এটুকু তো করতেই পারেন আপনারা, না? কারণ একটা চ্যানেল যখন প্রথম শুরু হয় তখন কিন্তু ভিউয়ার্সের সাপোর্টের মাধ্যমেই সেই চ্যানেলটা গ্রো করতে শুরু করে, কারণ এখানে ক্রিয়েটর মানে ভিডিও ক্রিয়েটরের কিন্তু কোনো হাতই থাকে না। আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলোকে প্রমোট করা আপনাদেরই দায়িত্ব। সো বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই।